ইংলিশ টিউটোরিয়াল চ্যানেল লার্ন অ্যান্ড এনজয় সবাইকে জানাই স্বাগত। আজকে আমি পড়াচ্ছি ক্লাস 9-এর ইংলিশ টেক্সট বুক ব্লিশ। আর আজকে আমি আমার টপিকে রেখেছি টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, এক্সারসাইজ 2, 3, 4, 5, 6, 7, পেজ নাম্বার 6 and 7। আগের দিন আমি তোমাদের টেলস অফ ভোলা গ্র্যান্ডপার ফুল টেক্সট আর এক্সারসাইজ নাম্বার 1 করিয়েছিলাম। আজকে আমি তোমাদের এক্সারসাইজ 2 থেকে শুরু করব। আর আগের পার্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেটা থেকে পার্ট 1টা দেখে নিতে পারবে। তো চলো শুরু করি। এক্সারসাইজ 2, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন 15 ওয়ার্ডস। অর্থাৎ এখানে যে কোয়েশ্চেনগুলো আছে তার আনসার আমাদের করতে হবে 15 ওয়ার্ডসের মধ্যে। চলো তাহলে আমরা এগুলো করে ফেলি। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন আছে নাম্বার এ, ওয়েন ডিড ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল। অর্থাৎ কখন ভোলা গ্র্যান্ডপা আর্তচিৎকার করেছিল। কখন করেছিল দেখো, ওয়েন ভোলা গ্র্যান্ডপা রিয়ালাইজড হি হ্যাড লস্ট হিজ গ্র্যান্ডসন অন দ্য ওয়ে ফ্রম দ্য ফেস্টিভ্যাল হি লেট আউট আ লাউড ওয়েল। অর্থাৎ ভোলা গ্র্যান্ডপা যখন বুঝতে পেরেছিল যে সে তার নাতিকে ফেস্টিভ্যাল থেকে আসার পথে হারিয়ে ফেলেছে, তখন সে আর্তচিৎকার করে উঠেছিল। এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার বি, হোয়ার হ্যাড দ্য গ্র্যান্ডসন ফাউন্ড আ কজি শেল্টার। অর্থাৎ কোথায় তার নাতিটি আরামদায়ক আশ্রয় খুঁজে নিয়েছিল। আনসার কি হবে, দ্য গ্র্যান্ডসন হ্যাড ফাউন্ড আ কজি শেল্টার আন্ডার আ কাউজ বেলি। অর্থাৎ তার নাতিটি আরামদায়ক আশ্রয় খুঁজে নিয়েছিল একটি গরুর পেটের নিচে। নেক্সট নাম্বার সি, হোয়াট রিকোয়েস্ট ডিড ভোলা গ্র্যান্ডপা মেক টু দ্য ফার্স্ট ম্যান হি স অন দ্য মাউন্ড। অর্থাৎ মাটির ঢিবির ওপর ভোলা গ্র্যান্ডপা প্রথম যাকে দেখেছিল তার কাছে কি রিকোয়েস্ট করেছিল। আনসার কি, ভোলা গ্র্যান্ডপা রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স অন দ্য মাউন্ড ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক। অর্থাৎ তার কাছে ভোলা গ্র্যান্ডপা একটু খাবার জলের জন্য রিকোয়েস্ট করেছিল। এরপর দেখো নাম্বার ডি, হাউ ওল্ড ওয়াজ ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ ওয়েন হি ডায়েড। যখন ভোলা গ্র্যান্ডপা মারা যান তখন তার স্ত্রীর কত বছর বয়স ছিল। আনসার কি, ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ ওয়াজ 80 years old ওয়েন হি ডায়েড। ভোলা গ্র্যান্ডপার ওয়াইফের বয়স ছিল 80 বছর যখন ভোলা গ্র্যান্ডপা মারা যান। নেক্সট এক্সারসাইজ 3, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস। অর্থাৎ এই কোয়েশ্চেনগুলোর আনসার দিতে হবে 25টি শব্দের মধ্যে। তো চলো তাহলে আমরা এগুলো করে ফেলি। ফার্স্ট নাম্বার এ, ওয়াই ওয়াজ নো রিয়েল ট্রেজার ফাউন্ড আন্ডার দ্য স্যান্ড ডিউনস। বালিয়াড়ির নিচে কেন সত্যিকারের সম্পদ কিছু পাওয়া যায়নি। আনসার কি হবে, না অ্যাকচুয়ালি কোনো সম্পদ ছিলই না। ভোলা গ্র্যান্ডপা সেটা দুপুরবেলার স্বপ্নে দেখেছিলেন। তো কিভাবে লিখেছি দেখো, দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার ফাউন্ড আন্ডার দ্য স্যান্ড ডিউনস বিকজ ভোলা গ্র্যান্ডপা কনফেসড দ্যাট ইট ওয়াজ অল আ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। অর্থাৎ তিনি স্বীকার করেছিলেন যে পুরোটাই তার স্বপ্ন ছিল। নেক্সট নাম্বার বি, হোয়াট ডিড দ্য টাইগার ডু আফটার ভোলা গ্র্যান্ডপা হ্যাড ক্লাইম্বড আপ দ্য ব্যানিয়ন ট্রি। ভোলা গ্র্যান্ডপা যখন বটগাছের ওপরে উঠে গেছিলেন তখন বাঘটি কি করেছিল। দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেলড দ্য ব্যানিয়ন ট্রি অ্যাবাউট 100 times। অর্থাৎ বাঘটি গর্জন করেছিল এবং সেই বটগাছের তলা দিয়ে প্রায় 100 বার ঘুরেছিল। দেন ইট সেটেল ডাউন আন্ডার আ বুশ। তারপর সে একটি বুশের নিচে বসেছিল। উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম, তার দিক থেকে চোখ না সরিয়ে, অ্যান্ড ওয়াজ বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিপস, এবং তার ল্যাজটা শুকনো পাতার ওপরে আছাড় মারছিল। নেক্সট নাম্বার সি, হোয়াট ওয়াজ দ্য রিজন অফ ভোলা গ্র্যান্ডপাস ডেথ অ্যাকর্ডিং টু হিজ ওয়াইফ। অর্থাৎ ভোলা গ্র্যান্ডপার স্ত্রীর মতে ভোলা গ্র্যান্ডপার মৃত্যুর কারণ কী ছিল। দেখো আনসার কি লিখেছি, অ্যাকর্ডিং টু হিজ ওয়াইফ ভোলা গ্র্যান্ডপা মাস্ট হ্যাড ফরগটন টু ব্রিথ অ্যান্ড ইট ওয়াজ দ্য অনলি রিজন অফ হিজ ডেথ। ভোলা গ্র্যান্ডপা স্ত্রীর মতে ভোলা গ্র্যান্ডপা নিশ্চয়ই নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিলেন, যেটা ছিল তার মৃত্যুর একমাত্র কারণ। অর্থাৎ তার স্ত্রী মনে করেছিলেন যেহেতু ভোলা গ্র্যান্ডপা সব কিছু ভুলে যেতেন, তাই হয়তো নিঃশ্বাসটুকু নিতেও ভুলে গেছেন, যে কারণে তিনি মারা গেছেন। এরপর চলে আসছি দেখো গ্রামার ইন ইউজ।
এক্সারসাইজ 4, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। অর্থাৎ এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে তাদের আমাদের মোড অফ ন্যারেশনটা চেঞ্জ করতে হবে, অর্থাৎ যেগুলো ডাইরেক্ট স্পিচ সেগুলোকে আমাদের ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যেতে হবে। তো চলো এগুলো আমরা খাতায় লিখে করি। দেখো নাম্বার এ আছে, বুলবুলি সেইড টু হিজ ফ্রেন্ড, উইল ইউ কাম টুমরো। বুলবুলি তার বন্ধুকে বলছে যে তুমি কি আগামীকাল আসবে। তাহলে দেখো এটা একটা কোয়েশ্চেন মার্ক রয়েছে এবং এটা কি টাইপের কোয়েশ্চেন, ইয়েস নো কোয়েশ্চেন। অর্থাৎ এই কোয়েশ্চেনটার অ্যান্সার আমরা ইয়েস অথবা নো ইউজ করে দিতে পারি। তো ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা যখন এটাকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাব তখন আমরা ইফ শব্দটা ইউজ করব। দেখো কিভাবে লিখি, বুলবুলি আস্কড টু হিজ ফ্রেন্ড, এটা জিজ্ঞাসা করেছে ওই জন্য এখানে আমরা সেডের জায়গায় লিখব আস্কড। বুলবুলি আস্কড হিজ ফ্রেন্ড। এরপর দেখো এখানে আমরা ইফ আনবো, যেহেতু এটা ইয়েস নো কোয়েশ্চেন সেই জন্য এখানে আমরা আনবো ইফ। ইউ এর জায়গায় কি হয়ে যাবে, এখানে তার বন্ধুর কথা বলা হয়েছে, তো সুতরাং এখানে আমরা ইউজ করব ইফ হি। উইলটা যেহেতু আগে পাস্ট টেন্স অর্থাৎ সেড ছিল সেই জন্য উইলটা উড হয়ে যাবে, তো আমরা হি উড লিখলাম, হি উড কাম নেক্সট ডে। টুমরোটা সবসময় ন্যারেশন চেঞ্জ করার পরে নেক্সট ডে হয়ে যায়। তাহলে বুলবুলি আস্কড হিজ ফ্রেন্ড ইফ হি উড কাম নেক্সট ডে। টুমরোটা নেক্সট ডে করে আমরা এটা কমপ্লিট করলাম। নেক্সট নাম্বার বি, পৌলমি সেজ আই এম ফাইন। তো এটা দেখো একদম অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, খুব ইজি, এবং এক্ষেত্রে আগেও দেখো প্রেজেন্ট টেন্স রয়েছে, সুতরাং টেন্স চেঞ্জের কোনো ব্যাপার নেই। কিভাবে লিখছি দেখো, পৌলমি সেজই থেকে যাবে, পৌলমি সেজ দ্যাট, এক্ষেত্রে আমরা দ্যাট আনবো, দ্যাট শি ইজ ফাইন। এখানে আই বলতে কার কথা বলা হচ্ছে, পৌলমির কথা বলা হচ্ছে, সেজন্য শি এর সাথে ইজ বসবে, তারপরে যেমন ফাইন আছে ফাইন লিখবো। পৌলমি সেজ দ্যাট শি ইজ ফাইন, অর্থাৎ পৌলমি বলে যে সে ভালো আছে। এটা খুব ইজি, এরকম অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে খুব ইজিলি আমরা যেরকম আছে সেরকমই লিখে দেবো। নেক্সট নাম্বার সি, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস কিপ কোয়াইট। তো এখানে দেখো শিক্ষক স্টুডেন্টদেরকে কি করছে, অর্ডার করছে, আদেশ করছে। কিসের আদেশ করছে না চুপ করে বসতে, তো এখানে আমরা অর্ডার দিয়ে পুরোটা করব। তো দ্য টিচার, দেখো দ্য টিচার অর্ডার্ড, যেহেতু সেড আছে তাহলে এখানে আমরা পাস্ট টেন্স করব অর্ডার্ড দ্য স্টুডেন্টস। অর্ডারের পরে আর আমরা টু বসাবো না, অর্ডার্ড দ্য স্টুডেন্টস টু কিপ কোয়াইট, অর্থাৎ শিক্ষক ছাত্রদেরকে আদেশ করেছিলেন চুপ করে থাকতে। তো দেখো এক্ষেত্রে আদেশসূচক বাক্য বলে আমরা অর্ডার করলাম, আর এখানে টু কিপ কোয়াইট করলাম। টু এর পরে সবসময় প্রেজেন্ট ফর্ম বসে, ওই জন্য পাস্ট হলেও এখানে পাস্ট টেন্স হলেও কিপই থাকলো। নেক্সট দেখো, মাই মাদার সেইড টু মি মে ইউর ড্রিমস কাম ট্রু। অর্থাৎ আমার মা আমাকে বলেছিলেন যে তোমার সব স্বপ্ন সফল হোক বা সত্যি হোক। তাহলে এখানে কি, মা প্রার্থনা করেছিলেন, তাহলে মাই মাদার সেইডের জায়গায় আমরা করব উইশড, পাস্ট টেন্স আছে বলে উইশ করব। মাই মাদার উইশড দ্যাট। এরপরে দেখো ইউর ড্রিমস আছে, ইউর ড্রিমস বলতে এখানে কার ড্রিমসের কথা বলা হচ্ছে, আমার ড্রিমস, আমার স্বপ্ন, তো সেই জন্য ইউর ড্রিমসের জায়গায় হয়ে যাবে মাই ড্রিমস। এরপর দেখো মেয়ের জায়গায় আমরা পাস্ট টেন্স আগে সেড ছিল বলে মাইট করলাম, মাইট কাম ট্রু। মাই মাদার উইশড দ্যাট মাই ড্রিমস মাইট কাম ট্রু, অর্থাৎ আমার মা প্রার্থনা করেছিলেন যেন আমার স্বপ্ন সত্যি হয়। নেক্সট নাম্বার ই,
দ্য স্টুডেন্ট সেড, স্যার প্লিজ অ্যালাউ আস টু প্লে ইন দ্য ফিল্ড। অর্থাৎ ছাত্ররা কি করেছিল, রিকোয়েস্ট করেছিল স্যারকে, প্লিজ আছে তার মানে রিকোয়েস্ট করেছিল। কাকে রিকোয়েস্ট করেছিল না, তাদের টিচারকে। তো আমরা এক্ষেত্রে কি লিখবো দেখো, দ্য স্টুডেন্টস requested their teacher to allow, এখানে আস ছিল, তো আস বলতে এখানে কাদের বোঝানো হচ্ছে না, স্টুডেন্টসদের বোঝানো হচ্ছে। তো আমরা এখানে অ্যালাউ দেম করব, তাদেরকে, অ্যালাউ দেম টু প্লে ইন দ্য ফিল্ড। তাহলে ছাত্ররা তাদের টিচারকে রিকোয়েস্ট করেছিল যে তাদের মাঠে খেলার অনুমতি দিতে। তো এখানে দেখো সেট ছিল বলে আমরা রিকোয়েস্টেড করলাম, আর এটাকে কি করে দিলাম, এখানেও টু এর পরে সবসময় প্রেজেন্ট ফর্ম বসবে, ওই জন্য অ্যালাউ রেখে বাকিটা চেঞ্জ করে লিখলাম। নেক্সট এক্সারসাইজ 5, ইন ইচ অফ দ্য সেন্টেন্সেস অফ দ্য ফলোয়িং প্যাসেজ, অর্থাৎ এই প্যাসেজের প্রত্যেকটা সেন্টেন্স, ইচ অফ দ্য সেন্টেন্সেস মানে প্রত্যেকটা সেন্টেন্সে সাম আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস আর ইউজড ইন অ্যান ইনকারেক্ট ম্যানার। কিছু আর্টিকেল আর প্রিপোজিশন ভুলভাবে ব্যবহৃত হয়েছে, ইনকারেক্ট ম্যানার মানে ভুলভাবে। আন্ডারলাইন দেম অ্যান্ড রিপ্লেস দেম উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান্স। তাদের কি করতে হবে, আন্ডারলাইন করতে হবে এবং তাদের জায়গায় আমাদের সঠিকটা লিখতে হবে। তো চলো দেখি কি আছে। অন অ্যান উইন্টার নাইট আই ওয়াজ অ্যাবোর্ড এ বোট। এক্ষেত্রে দেখো অন হবে না, অনের জায়গায় হবে ইন। তারপরে দেখো উইন্টার নাইট, ডাব্লিউ আছে কিন্তু আগে অ্যান রয়েছে, তো এক্ষেত্রে অবশ্যই অ্যান হবে না, এক্ষেত্রে এ হবে। তাহলে ইন আ উইন্টার নাইট আই ওয়াজ অ্যাবোর্ড আ বোট। ইট ওয়াজ আ মুনলিট নাইট ফুল অন স্টার্স। ফুল অন হয় না, ফুল অফ স্টার্স। দ্য বোট ওয়াজ অ্যাঙ্কার্ড আপ আ গ্রেট রিভার। অ্যাঙ্কার্ড আপ হয় না, অ্যাঙ্কার্ড টু হয়। আই ওয়াজ থ্রিলড টু সি আ বিউটি অফ নেচার। এখানে আ হবে না, এখানে দ্য বিউটি অফ নেচার হবে। তো তাহলে দেখো কি দাঁড়ালো, ইন আ উইন্টার নাইট আই ওয়াজ অ্যাবোর্ড আ বোট। একটা শীতের রাত্রে আমি একটা নৌকার উপরে ছিলাম। ইট ওয়াজ আ মুনলিট নাইট ফুল অফ স্টার্স। সেটা ছিল একটা চন্দ্রালোকিত রাত এবং আকাশে তারা ভর্তি ছিল। দ্য বোট ওয়াজ অ্যাঙ্কার্ড টু আ গ্রেট রিভার। নৌকাটি একটি বড় নদীতে নোঙর ফেলেছিল। আই ওয়াজ থ্রিলড টু সি দ্য বিউটি অফ নেচার। এবং আমি প্রাকৃতিক সৌন্দর্য দেখে অভিভূত হয়েছিলাম। নেক্সট কম্পোজিশন এক্সারসাইজ 6, রাইট আ ডায়ালগ উইদিন 100 words on the need to ban the use of animals like tigers and lions as circus attractions. অর্থাৎ আমাদের একটা ডায়ালগ বা কনভারসেশন লিখতে হবে 100টা শব্দের মধ্যে। কিসের ওপরে না, সার্কাসে মানুষজনদের আকৃষ্ট করার জন্য বিভিন্ন পশু যেমন বাঘ বা সিংহর যে ব্যবহার হয় সেইটা বন্ধ করার উদ্দেশ্যে আমাদের একটা কনভারসেশন লিখতে হবে। এখানে কিছু হিন্টস দেওয়া আছে, দেখো কি কি আছে। ওয়াইল্ড অ্যানিমালস আর ডিক্রিজিং, অর্থাৎ বন্য প্রাণীরা সংখ্যায় কমে যাচ্ছে। ইল ট্রিটমেন্ট টু অ্যানিমালস ইন সার্কাসেস, এবং সার্কাসে তাদের প্রতি ভুল আচরণ করা হচ্ছে। ক্রিমিনাল অফেন্স, অর্থাৎ এগুলো অন্যায় কাজ। লজ এগেনস্ট সাচ, এর বিরুদ্ধে আইন রয়েছে। নিড টু বি হিউম্যান টু অ্যানিমালস, এবং পশুদের প্রতি আমাদের মানবিক হতে হবে। তো এই টপিকের ওপর রাইটিং বা কনভারসেশন আমি অলরেডি তোমাদের দিয়ে দিয়েছি। আমি সেই ভিডিওর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা প্লিজ সেটা দেখে নিলে এটা খুব ইজিলি করে নিতে পারবে। নেক্সট এক্সারসাইজ 7, রাইট আ স্টোরি উইদিন 100 words ইউজিং দ্য গিভেন হিন্টস, গিভ আ টাইটেল টু দ্য স্টোরি। অর্থাৎ 100টি শব্দের মধ্যে নিচে দেওয়া হিন্টসগুলো ইউজ করে আমাদের একটা গল্প লিখতে হবে এবং আমাদের গল্পের একটা শিরোনাম দিতে হবে। তো কী কী হিন্টস দেওয়া আছে দেখো। রিটার্নিং ফ্রম এডুকেশনাল এক্সকারশন বাই বাস,
অর্থাৎ বাসে করে একটি শিক্ষামূলক ভ্রমণ থেকে ফেরা হচ্ছিল। নাইট জার্নি, রাত্রিবেলার জার্নি। সাডেন ব্রেকডাউন, হঠাৎ ব্রেকডাউন হলো। টায়ার পাংচার হয়ে গেছিলো। হ্যাড টু ওয়েট ফর 2 hours অ্যাট আ লোনলি প্লেস। একটা লোনলি প্লেসে 2 ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল। টায়ার্স ফিক্সড, টায়ার সারানো হয়েছিল, ব্যাক হোম এবং বাড়ি ফেরা হয়েছিল। তো চলো দেখি কিভাবে স্টোরিটা লেখা যায়, আমরা লিখে ফেলি। দেখো আমি এখানে টাইটেল দিয়েছি আ মেমোরেবল নাইট জার্নি, অর্থাৎ একটি স্মরণীয় রাত্রিবেলা যাত্রা। দ্যাট ওয়াজ আ মুনলিট নাইট, সেটা ছিল একটা চন্দ্রালোকিত রাত। উই ওয়ার রিটার্নিং ব্যাক ফ্রম আওয়ার এডুকেশনাল এক্সকারশন ফ্রম শান্তিনিকেতন বাই বাস। আমরা আমাদের শিক্ষামূলক ভ্রমণ থেকে, যেটা কিনা শান্তিনিকেতনে ছিল, সেখান থেকে আমরা ফিরছিলাম বাসে করে। দেয়ার উই ওয়ার 30 স্টুডেন্টস অ্যান্ড 5 টিচার্স ইন বাস। আমরা সেখানে 30 জন স্টুডেন্ট এবং 5 জন টিচার বাসের মধ্যে ছিলাম। ইট ওয়াজ এক্সপেক্টেড দ্যাট উই উড রিটার্ন হোম উইদিন 6 AM, এবং এটা আশা করা হয়েছিল যে আমরা সকাল 6টার মধ্যে বাড়ি ফিরে আসব। বাট দ্যাট বিকাম হরিবল এক্সপিরিয়েন্স, কিন্তু সেটা একটা ভয়ানক অভিজ্ঞতা হয়ে গেল। অ্যাট দ্য মিডওয়ে সাডেনলি দ্য বাস স্টপড। মাঝ রাস্তায় হঠাৎ বাস থেমে গেল। দ্য ড্রাইভার অ্যান্ড দ্য হেল্পার ওয়েন্ট ডাউন অ্যান্ড অ্যানাউন্সড দ্যাট 2 টায়ার্স হ্যাড গট পাংচার্ড। ড্রাইভার এবং তার সাহায্যকারী নেমে গেল এবং ঘোষণা করলো যে 2টো চাকা পাংচার হয়ে গেছে। দ্যাট ওয়াজ আ ফরেস্ট এরিয়া অ্যান্ড দেয়ার ওয়াজ নো ওয়ান টু হেল্প আস। সেটা ছিল একটা জঙ্গল এরিয়া এবং সেখানে কেউ সাহায্য করার মতো ছিল না। সাম লিটল স্টুডেন্টস বিগ্যান টু ক্রাই। কিছু ছোট ছাত্রছাত্রীরা কাঁদতে শুরু করলো। দ্য ড্রাইভার অ্যান্ড দ্য হেল্পার ট্রাইড টু কনভিন্স আস দ্যাট দেয়ার ইজ নাথিং টু ওরি। ড্রাইভার এবং তার সাহায্যকারী আমাদের বোঝানোর চেষ্টা করেছিল যে চিন্তার কিছু নেই। বাট উই ওয়ার ভেরি মাচ টেন্সড, কিন্তু আমরা খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। উই হ্যাড টু ওয়েট ফর 2 hours অ্যাট দ্যাট লোনলি প্লেস। আমাদের প্রায় 2 ঘন্টা সেই নির্জন জায়গায় অপেক্ষা করতে হয়েছিল। দেন উইথ দ্য হেল্প অফ দ্য ড্রাইভার অ্যান্ড হেল্পার দ্য টায়ার্স গট ফিক্সড। এবং তারপরে ড্রাইভার এবং তার সাহায্যকারীর সহায়তায় টায়ারগুলো ঠিক হলো। দ্য ড্রাইভার টোল্ড আস দ্য বাস ইজ রেডি নাও। বাস চালক আমাদেরকে বললেন যে বাস তৈরি হয়ে গেছে যাবার জন্য। দ্যাট ওয়াজ আ ম্যাজিক্যাল ওয়ার্ড। এই কথাটা ছিল জাদুর মতো। উই অল বিগ্যান টু ক্ল্যাপ ইন জয়। আমরা সবাই আনন্দে হাততালি দিতে শুরু করলাম। উই অল কেম ব্যাক হোম হ্যাপিলি ইন দ্য মর্নিং। এবং আমরা সবাই খুশি মনে সকালে বাড়ি ফিরে এলাম। আজকে আমার ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি তোমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পরের দিন চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।